কারণ বাংলা বিরোধী বিজেপি সংবিধান বিরোধী কাজ তারা করছেন নিরবিচ্ছিন্নভাবে, এবং ভারতবর্ষে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেখানে বাংলা যারা বলছেন বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ধারাবাহিকভাবে তাদের উপর আক্রমণ, নির্যাতন এবং হত্যা এটা অব্যাহত থাকছে। উড়িষ্যাতে আবারও মুর্শিদাবাদ থেকে ৩ জন পরিযায়ী শ্রমিক তাদের উপরে আক্রমণ হচ্ছে। আকির শেখ, পলাশ শেখ, জুয়েল রানা এরা সুতি ১ ব্লকে থাকেন মুর্শিদাবাদে। পেটের দায়েতে কিংবা কাজ করার জন্য তারা গেছেন, তাদেরকে ডেকেও নিয়ে যান কাজ করতে, কিন্তু তাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছে, 2 জন গুরুতর অসুস্থ, তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবড় তাবড় নেতা নেত্রীরা বলছেন, আপনারা নিশ্চুপ কেন? আর কেন এইভাবে চলতে থাকবে? এই হত্যা, নারকীয় কাণ্ড, এই সমস্তগুলো কেন চলতে থাকবে? ভারতীয় জনতা পার্টিকে আমরা প্রশ্ন করছি। আমরা দেখলাম সেদিনকে প্রধানমন্ত্রী এসছিলেন, যদি বা তার হেলিকপ্টার ওখানে পৌঁছয়নি নদিয়াতে, কিন্তু স্টেজের সামনে দেখলাম আমরা লেখা আছে বাঁচতে চাই তাই বিজেপিকে চাই, মানে বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একেবারেই প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো? এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে? কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার। আমাদের এখানে এই প্রশ্ন অত্যন্ত, আমরা যেটাকে বলি যে নিরবিচ্ছিন্নভাবে, সেদিনকে আসামেও হয়েছে বাঙালিদের উপরে আক্রমণ, ওখানেও আমরা দেখলাম ট্রাইবালের উপর আক্রমণ, আদিবাসী, মাইনরিটি, সংখ্যালঘু, গরিব, দলিত আক্রমণ করো, পরিযায়ী শ্রমিক আক্রমণ করো। ভারতীয় জনতা পার্টি যেই দেখছে বাংলায় কথা বলছে, ভারতবর্ষে যে কোনো রাজ্যে বাংলায় কথা বলাটা অপরাধ হয়ে গেছে, এই অসাংবিধানিক কাজ তারা করছেন। আমরাও লড়ছি, আমরা এটাকে ধিক্কার জানাই এবং আমরা প্রশ্ন করছি তাদেরকে যে বেঁচে থাকার জন্য আপনি কি বাঙালিদের প্রশ্ন করছেন? যে ধরুন আর্থিকভাবে কোণঠাসা করলো বাংলাকে, বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিচ্ছি, তুমি বাংলায় বললে, তাহলে বিজেপি করার জন্য এই হুমকি আমরা দেখলাম, ভাষণে দেখলাম, স্লোগানে দেখলাম, তাদের মঞ্চেও দেখলাম। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবশ্যই যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা, এবং আমরা আমাদের শুধু সমবেদনা না, তাদের সঙ্গে সলিডারিটি সব সময় আছি, তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি। কিন্তু যে মানুষটা মারা গেছে তার প্রাণ কি ফিরে আসবে? ভারতীয় জনতা পার্টি যেন এই জবাবটা দেয়। দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা একটা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে, সেই ভারতীয় জনতা পার্টি কলকাতা রাজপথে প্রতিবাদ, অরাজকতা, অনেক বিভিন্ন সংগঠনের নামেতে তারা প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন, চিল্লাচ্ছেন, আবার তৃণমূল কংগ্রেসকে তার মধ্যে টানছেন। বাংলাদেশে যে হত্যা হয়েছে, নারকীয় কাণ্ড, দীপু চন্দ্র দাসকে উপরে যাকে মেরে ফেলা হলো, তার তীব্র নিন্দা জানায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবং বাংলাদেশে যারা হিন্দু ভাই এবং বোনেরা রয়েছে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, পশ্চিমবঙ্গের সরকার রয়েছে। ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আমরা নিন্দা জানাই, কারণ আপনারা
এই যে চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন, যে তাদের প্রতি আপনারা সমব্যথী সমবেদনা, আমরা তাদের বিরুদ্ধে, তাদের দিকে আমাদের প্রশ্ন। আপনারা দিল্লিতে চেঁচামেচি করুন না, আপনারা কলকাতাতে চিল্লাচ্ছেন কেন? আমরা দিল্লির নীরবতা কেন? দিল্লি নীরব আছেন কেন? দেশের প্রধানমন্ত্রী রিপুচন্দ্র দাসের হত্যা নিয়ে কিছু বলছেন না কেন? ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুসপেটিয়া ইত্যাদি নিয়ে অনেক কিছু বলে, হিন্দুদের নিয়ে বলে, হিন্দুত্ব নিয়ে বলে। আপনারা দীপু চন্দ্র দাসের এই হত্যা নিয়ে নীরব কেন? আমাদের তো জিজ্ঞেস করতে হবে। এইখানে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেটা ভারতীয় জনতা পার্টির এখানে নেতৃত্ব বিগত দিনেতে শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছে। প্রথমত তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে তাদের যে পীড়া, তাদের পীড়িত ভালোবাসা। প্রধানমন্ত্রী আপনি নীরব কেন? মোহাম্মদ ইউনূসের সঙ্গে তো খুব সুন্দর ছবি আপনাদের আমরা দেখতে পাচ্ছি, দারুণ ছবি, তাকে সম্বর্ধনা দিচ্ছেন, তাদেরকে সম্মান দেখাচ্ছেন। আপনারা এই বিষয় নিয়ে চুপ কেন? আর শুভেন্দু অধিকারী বাংলায় লিডার অফ দি অপোজিশন বলছেন, কিন্তু অপোজিং কথা বলে যাচ্ছেন, পরস্পর বিরোধী কথা বলছেন। আপনাকে ভিডিওটা দেখাই এবং তার বক্তব্য। এক সময় তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারীর এই কথাটা ছিল জুন মাসে, ডিসেম্বর 2025-এ অন্যরকম বলছে, জুন 2025-এ অন্যরকম বলছে। আবারও শোনাচ্ছে, ইউনূসের সরকার আরো ভালো চলছে, মানে বাংলার সঙ্গে তুলনা করে তিনি প্রশংসা করেছেন যে এর চেয়ে তো ভালো ইউনূসের সরকার কাজ করছে। আর আজকে ইউনূসের বিরুদ্ধে আপনি যেগুলো বলছেন, কিন্তু আপনার প্রধানমন্ত্রী বলছে না। আপনি একসময় প্রশংসা করেছিলেন বাংলার চেয়ে ভালো বাংলাদেশ। জগন্নাথ সরকার এখানকার মাননীয় সাংসদ বলছেন যে ভারতবর্ষ আর বাংলাদেশ কাছাকাছি আসুক, সব বাধা যেগুলো রয়েছে বর্ডার গুলোকে তুলে দিতে হবে। দীপু চন্দ্র দাস এর হত্যা নিয়ে, এই নারকীয় কাণ্ড নিয়ে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী, আপনারা সকলে নীরব কেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু ধিক্কার জানায় এই নারকীয় কাণ্ড নিয়ে। বাংলাদেশের হিন্দু ভাই এবং বোনদের প্রতি আমরা সমব্যথী এবং সমবেদনা জানাই। আমরা পুরোপুরি আপনাদের সঙ্গে রয়েছি, এইটা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বলা। সুতরাং এই ন্যারেটিভ গুলো তৈরি করে ভারতীয় জনতা পার্টি এইভাবে রাজনীতিকরণ করবেন না। এখানে একটা হত্যা হয়েছে, যে বাংলাদেশে যে হত্যা হয়েছে সেটা নিয়ে পলিটিক্স করবেন না। সব সময় একটা সব নিয়ে রাজনীতি করবেন না, ডেড বডি পলিটিক্স করবেন না, এটা অত্যন্ত নিন্দনীয়। এখানে বাংলাদেশে যারা মারা যাচ্ছেন, মারা যাওয়া উচিত নয়। ভারতীয় জনতা পার্টি, আপনার নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী কি পদক্ষেপ নিয়েছেন? ভারতবর্ষের সরকার আর বাংলাদেশের সরকার কথা বলবে, তাহলে এখানে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করা হচ্ছে কেন? এর বিরুদ্ধে আমাদের এই যে বলেছিলেন না যে বাংলার চেয়ে বেশি ইউনূসের সরকার ভালো, এটাতে হসলা বেড়ে গেছে তাদের। শুভেন্দু বাবু, আপনার এই কথা দিয়ে বাংলাদেশে যারা এই সেপারেটিস্ট ফোর্স রয়েছে, যারা বিভাগ করতে চান, আপনার এই বিভাজন এর বক্তব্য, তাতে তারা তো আরো উৎফুল্ল হয়ে, আপনি তাদেরকে আরো এনকারেজমেন্ট দিলেন এবং আরো তাদেরকে কারেজ দিলেন, এবং তাই আজকে বাংলাদেশের এই চিত্র। সুতরাং এই বর্ডার নিয়ে কথা বলবেন, আর আমাদের তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন, বর্ডারে কে দাঁড়িয়ে আছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কার হাতে? সেটা স্বরাষ্ট্র দপ্তরের হাতে। সেটা কে দেখবে? কেন্দ্র সরকার দেবে। কে জবাব দেবে? কেন্দ্র সরকার জবাব দেবে। রক্ষণাবেক্ষণ তাদের। সবকিছুতে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছেন। সবটাই রাজনীতি, সবটাই যেহেতু আসন্ন সামনে 2026-এ নির্বাচন বলে এই বিভাজন করবেন না।
আমাদের এটা বলা। তৃতীয়ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে। প্রথমেই আপনাদের সকলকে আমরা 25শে ডিসেম্বর উপলক্ষে যীশু খ্রিস্টের জন্মদিন শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীও চার্চে গিয়েছিলেন। মাননীয় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে প্রাণে সকলকে অভিনন্দন জানিয়েছে। আমরাও এই বড়দিন পালন করি। আমরা সেই ক্রিসমাস ট্রি সাজাই, আমরা চার্চে যাই, আমরা এই আনন্দের উৎসবটাকে, ধর্ম যার যার, উৎসব সবার, আমরা এটা পালন করি। গতকালকে চার্চে যিনি প্রিস্ট বলছিলেন বড়দিন বড় হওয়ার দিন, কত বড় কথা। তারা আশীর্বাদ করেন দেশের প্রধানমন্ত্রীকে, দেশের রাষ্ট্রপতিকে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এই রাজ্যের রাজ্যপালকে। তাদের দৃষ্টিভঙ্গিটা, আর আমরা কি দেখছি, ভারতীয় জনতা পার্টির রাজ্যগুলোতে যেখানে বড়দিন পালন করার চেষ্টা করছেন কিংবা সাজাচ্ছেন, ক্রিসমাস ট্রি সাজাচ্ছেন, সান্টা ক্লজ সাজাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি ওখানে তাদের স্লোগান দিয়ে এই সমস্ত গুলোকে নষ্ট করছে, তছনছ করছে। কে আপনাদেরকে, সংবিধান আপনাদেরকে অধিকার দিয়েছে যে আপনি যে কোনো ধর্মকে এইভাবে তাদের ফিলিংস, তাদের সেটাকে আহত করতে পারেন? আপনি তার ধর্ম, তার বিশ্বাস, তার আস্থার জায়গায় যেখানে, সেটা যার মধ্যে দিয়ে তারা সেটাকে পালন করে, সেটাকে আপনি ভাঙচুর করলেন। তাহলে আপনারা এই যে আবারও বাঁচতে চাই বিজেপি, তাহলে পরে সবাইকে বিজেপিতে নাম লেখাতে হবে আর বিজেপি স্লোগান বলে বলতে হবে। ধর্ম নিরপেক্ষ হন। এই ধর্ম অন্ধতা, এইটা কিন্তু দেশের জন্য বিপজ্জনক। এটা অবশ্য বাংলার মানুষ যথেষ্ট ভাবে সচেতন। বাংলার মানুষ যেভাবে বড়দিনও পালন করে, বাংলা মানুষ এই হুমকিটা বুঝতে পারে। বাংলার মানুষ বুঝতে পারেন বাংলা বললে সেই আপনার উপর আক্রমণ হতে পারে, এর বিরুদ্ধে নিশ্চয় বাংলাও আগামী দিনে রায় দেবে। ভারতীয় জনতা পার্টি, আপনি তো শুধু নির্বাচন বোঝেন, এখন তো ভোটার লিস্টের কাজ, একে বাদ দাও, তাকে বাদ দাও, মানুষকে বাদ দাও, ভোটার বাদ দাও, ভোটারকে চুজ করবেন তারা, কারা কারা ভোট দিতে পারেন, ভোট অধিকার বাদ দিতে হবে, কি খাবেন সেটা বাদ দিতে হবে, কি করবেন সেটা বাদ দিতে হবে, কি বলবেন সেটাও বাদ, কোন ভাষায় বলবেন সেটাও তারা বলে দেবেন, কিভাবে থাকবেন সেটাও তারা বলবেন। এই সবটা নিয়ে আমরা পরিযায়ী শ্রমিকের উপরে এই হামলা, খুন করেছে ভারতীয় জনতা পার্টি। তোমার হাতে খুন, রক্ত লেগে রয়েছে। তোমরা প্রত্যেকবার এই পরিযায়ী শ্রমিকের উপরে যে আক্রমণ করছে, নীরবতা দেখে আমরা আশ্চর্য। প্রত্যক্ষ ভাবে তাহলে মদত রয়েছে উপর থেকে, পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে মদত রয়েছে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার। এই কথাগুলো আপনাদের বলা ছিল। বাংলাদেশে থেকে বাবরি মসজিদের জন্য টাকা আসলে ভারতের হিন্দুরাও দীপু দাসের পাশে দাঁড়াবে, তাদের পরিবারকে সাহায্য করবে, বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াবে বিজেপি। কে বলেছে? এটা সম্ভব? শুভেন্দু অধিকারী, এবং অলরেডি দীপু দাসের বাবার সঙ্গে কথাও বলেছেন। হ্যাঁ, এটা সম্ভব। কি বলছেন উনি? আবার বলুন প্রশ্নটা। বলছেন যে বাংলাদেশ থেকে যদি বাবরি মসজিদে টাকা আসে তাহলে আমরাও হিন্দুদের পাশে দাঁড়াবো, বিজেপি না, আমরা আমি বলছি একবারই, বাংলাদেশে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে বলি যে 1992 সালের ঘটনা আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে কেন আপনি বাবরি মসজিদটা তুলবেন, কেন ওই ইতিহাসটা তুলবেন, কেন এই সমস্ত বিকৃতি করা, ইতিহাসকে বিকৃতি করা, এবং এই সময় এইগুলো তোলার পিছনে উদ্দেশ্যটা কি? সে যেই হোক, ছোট বড় নেতৃত্ব, কে যেন মুর্শিদাবাদে তাকে বিজেপি সাপোর্ট করে এই সমস্ত বলা, কেন আপনারা এইগুলো বলবেন? আমাদের এটাই বক্তব্য। কত বছর হয়ে গেল? 1992 সাল আর এখন 2025, ওখানে আর 33 বছর। সুতরাং আমরা মনে করছি যে শুভেন্দু অধিকারী বলুন কিংবা যিনি মুর্শিদাবাদে আছেন তিনি বলুন, বিজেপি এজেন্ট, আপনারা এই সময় বিজেপি এজেন্ট কে নিয়োগ করেন, বিজেপি এই চিত্রনাট্যটা করবে, আবারও বলি ন্যারেটিভ তৈরি করবে। বাংলার মানুষ এটা কিন্তু বোঝে। আপনি ইতিহাস পরিবর্তন করতে পারেন না, কিন্তু সেইটাকে যেভাবে বিকৃতি করা হচ্ছে, যেভাবে সেটাকে ডিস্টর্ট করা হচ্ছে,
এবং সেটাকে আমরা তাই বলি এটা চিরকাল মতো এই যে চলতে থাকবে, একটা আগুন লাগাতে থাকবে, এটাকে বন্ধ করতে হবে। এবং পরিষ্কার ভাবে তাই জন্য তৃণমূল কংগ্রেস পরপর বক্তব্য আমরা রেখে দিলাম বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে বিষয় নিয়ে প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির নোংরা ন্যাক্কারজনক রাজনীতি করছে। আপনি বাংলার জন্য কি করেছেন যে আপনি এই প্রসঙ্গগুলো তুলছেন? বাংলার টাকা যারা রুখে দেয়, বাংলায় কথা বলেন কি করে আপনারা তো বলছেন যে বাংলায় কথা বললে বাংলাদেশি। ভারতীয় জনতা পার্টি বাংলার আপনাদের যে বাংলায় কথা বলবেন না, তাহলে আপনারা আক্রমণ করছেন বাংলায় কথা বললে, বাংলাদেশি বলছেন। বাংলায় কথা বলছেন কেন? আপনার বাংলা বিরোধী। বলছি শুভেন্দু অধিকারী আজকে বলেছেন এই সুশাসন শুরু হবে এপ্রিল মাস থেকে। বাংলায় জঙ্গল রাজ চলছে। এগুলো কি কথা বলুন তো? বাংলায় যে নৈরাজ্যর ছবি তারা তুলে ধরার চেষ্টা করছেন, আসলে নৈরাজ্যটা তাদের মধ্যে রয়েছে। পরস্পর নেতৃত্বের মধ্যে লড়াই রয়েছে, সাংগঠনিক দুর্বলতা রয়েছে। বাংলা নিশ্চয় ঠিক মতো কাজ করছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, মামাটি মানুষের সরকার, তাই জন্য তাদের মনের ব্যথা এবং দুঃখ। এসআইআর কাজ নিয়ে ভেবেছিল এই একটা অস্ত্র, চলো আমরা সবকিছু বাদ দিয়ে দিই। কোথায় ঘুষপেটিয়া, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি, কোথায় আছে? আমরা তো খুঁজছি কোথায় আছেন তারা। বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী দেখান না। আপনারা তো এসআইআর নিজেদের মতো চালাচ্ছেন। আমরা এটা নিয়েও ইলেকশন কমিশনেও বারংবার যাচ্ছি। স্বচ্ছতা নেই তাদের কোনো কাজে, এবং এসআইআর এতে তারা পিছু, মানে এসআইআর তাদের বিরুদ্ধে গেছে বলে ভারতীয় জনতা পার্টি অনেক নাম বাদ দিতে চাইছে, অনেক নাম প্রকৃত ভোটারদের বাদ দিতে চাইছে, পারছে না, পড়তে দেবে না। তৃণমূল কংগ্রেস সেটা করতে দেবে না। মানুষ তাদেরকে প্রশ্ন করছে, মানুষ হেনস্থার মুখে, হ্যারাসমেন্টের মুখে তাদেরকে এতগুলো কাগজ রেডি করে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দেশের নাগরিক কিনা, ছেড়ে কথা বলবেন নাকি বাংলার মানুষ আপনাদের। এবং তাই জন্য তখন এই ন্যারেটিভ গুলো তৈরি করে তারা। সুশাসন আসবে, কাদের হাতে সুশাসন আসবে? যারা সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করেন। আজকে দিনে যখন আমরা বললাম বড়দিনের উৎসবটা পালন করতে দিচ্ছেন, আসামে দিচ্ছেন, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে দিচ্ছেন, আপনি কি তাদেরকে পালন করার জন্য বলছেন? দিচ্ছেন কি? বার্তাটা কি আপনাদের? তাহলে কে চায় তাদেরকে? কেউ চায় না তো তাদের। ভোটার লিস্ট ম্যানিপুলেশন করে মহারাষ্ট্র, দিল্লি জয় করেছে। বিহারের এরকম এসআইআর 2025 করে 45 লক্ষ মানুষ কিংবা তারও বেশি আপনি বাদ দিয়েছেন। ভোটের সংখ্যা যারা দিয়েছেন ভোটদান এবং ভোটের যে রেজাল্ট, তার মধ্যে 3 লক্ষ বেশি, রেজাল্টে 3 লক্ষ বেশি ভোটার কোত্থেকে এলো? প্রশ্ন তো রয়ে গেছে। সিএএতে তো এখনো যোগ হলো না, তাহলে মতুয়াদের ভবিষ্যৎটা কি হবে? প্রতারণা করেছে, তাদেরকে ধোঁকা দিয়েছে, তাদেরকে সম্পূর্ণভাবে ধোঁকা দিয়েছে। আজকে দেখুন, গতকালকে আপনারা কি দেখলেন? যারা প্রতারিত হয়েছে, যাদেরকে আশ্বস্ত করেছিল যে সিএ ক্যাম্প বসছে, এই নাও টাকা পয়সা দিলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। সুপ্রিম কোর্ট এদিকে দিয়ে দিচ্ছে, ফর্ম ফিল আপ করলেই আপনি কিন্তু ভোটের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন না। কোনোটাই হলো না। দেশ সিএ ফর্ম ভরে তারা বলে দিলেন আমি দেশের নাগরিক নয়, আর এদিকে এসআইআর মাধ্যমে বাদও পড়েছে, ভোটের অধিকারও তারা পাচ্ছেন না। তারা কালকে যখন প্রতিবাদ করতে গেছে, তাহলে যাদের ভোটে জিতেছ সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর, তাদের গুন্ডারা, বিজেপি গুন্ডা বাহিনী কিভাবে সে প্রতিবাদীদের মারল? অমানবিক। আপনি তাদের দেশের নাগরিকতা কেড়ে দিলেন। আপনি আশ্বস্ত করলেন শরণার্থী তুমি এই ফর্মটা ভরো, তোমার ফর্মটা ভরলেই তুমি দেশের নাগরিক হয়ে যাবে। এই সমস্তটা ভাওতাবাজি, প্রতারণা। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে বলেছিলেন যে এই সিএ একটা ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে পড়বেন না, এবং আপনি দেশের নাগরিক। সমস্ত সরকারের যে সুবিধে, স্কিম, সবটাই কিন্তু তাদের অবধি যায়। এদেরকে করে দিল প্রতারণা। যে মতুয়ার ভোট পাবে না, যার ভোটে আমি জিতেছি, আজকে তারা বাদ পড়ে গেলেন। এবার দেখুন, মতুয়ারা তাদের বিরুদ্ধে হয়ে গেছে।
দিদি শুভেন্দু Online. অধিকারী বলছেন এসআইআর এ অলরেডি যা নাম বাদ পড়েছে আরো বাদ যাবে এবং তাতে বিজেপির বোনাস হবে। না না, আমরা বলছি যে ইলেকশন কমিশন এই কথাগুলো বলুক না, কি নাম বাদ যাবে, কত নাম বাদ যাবে, কাদেরকে ডাকা হবে ইত্যাদি। ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনের মাউথপিস কেন হচ্ছে? বারংবার ভারতীয় জনতা পার্টি এই ভবিষ্যৎবাণী করছে কি করে? তাহলে তাই যদি করে থাকেন তাহলে আমরা তো অনুরোধ করব পশ্চিমবাংলা ইলেকশন কমিশনের সিইও আপনাকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে, বলতে হবে যে হ্যাঁ এই রাজনৈতিক লিডার যারা বলছেন ভারতীয় জনতা পার্টি এরা ঠিক বলছেন, আর না হলে জিনিসটাকে নাশোধ করতে হবে। বিভ্রান্তি তো তৈরি করতে পারেন না। এটা কিসের? ওই যে বললো না রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ যাবে, 58 লক্ষতে আছে তো ওরা। ইলেকশন কমিশন তো বলছে না এরা ডেড, শিফটেড, অ্যাবসেন্ট, ডুপ্লিকেট এন্ট্রি, ডাবল এন্ট্রি, মারা গেছেন কিংবা শিফটেড অন্যত্র তারা চলে গেছেন, ওই অন্য রাজ্যে তারা হয়তো গ্রহণ করছেন, কিংবা এটা দু জায়গায় ছিল। ওই একবারও তো ইলেকশন কমিশন 58 লক্ষ মধ্যে বলেনি। তারপর আপনি 1,36,000-কে ডেকে পরেশান করবেন, হয়রান করবেন কেন? যারা 2002 এর লিঙ্কেজ দেখিয়েছে তাদেরকেও ডেকে পাঠাবে, কারণ আপনি অল্প সময়ের মধ্যে মানুষকে হেনস্থা করবেন। আমরা সেটা নিয়ে বললাম, আপনি যদি ডিএম অফিস আর এসডিও অফিস আর বিডিও অফিসে রাখেন হিয়ারিং, কত দূর দূরান্ত থেকে বয়স্ক প্রবীণ যারা প্রতিবন্ধী মানুষ আসবেন কি করে? 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে বিডিও অফিস অব্দি পৌঁছবে কি করে? তার মানে আপনারা চাইছেন না রাজনৈতিক ইঙ্গিত, দিল্লির ইঙ্গিত, মানুষকে আপনারা এমন ভাবে সমস্যা ফেলুন যাতে সে পৌঁছতেই না পারে। আর পৌঁছতে না পারলে নাম্বার 1,36,000,000 মানুষদেরকে ডাকছেন হিয়ারিং এ কেন? দোষ কিন্তু কারণ এই মানুষের নয়, তাদের হাতে কাগজ আছে, তারা 2002 নিজে আছে কিংবা তাদের লিঙ্কেজ দেখিয়েছে। আনম্যাপিং যেটা বলছেন, নো ম্যাপিং, রং ম্যাপিংও হয়েছে। বিএলও সফটওয়্যারটা আপনারা আপডেট করেন, ইচ্ছাকৃত আপডেট করেননি। কি সব কথা শুনলাম, এআই আসবে, অনেক কিছু আসবে, কি হলো? কিছু আসেনি, এআইও আসেনি, সফটওয়্যার আপডেশন হয়নি, মাইক্রো অবজার্ভার চলে এসছে, মাইক্রো লেভেলের অবজার্ভার চলে এসছে। 81টা বিধানসভা কেন্দ্র কেন আইডেন্টিফাইড হয়েছে? সার্ভে বিশেষভাবে ওখানে হবে। আপনি সার্ভে করুন না 294-তে, কোনোদিন শুনিনি। ভোটের মানে একটা খসড়া তালিকা বেরোনোর পরে একটা সার্ভে আরম্ভ হচ্ছে, আর নির্দিষ্টভাবে বাংলায় 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 81টাতে কেন টার্গেট করেছেন? উদ্দেশ্যটা কি? কোনো জবাব নেই, কোনো জবাব নেই। আপনি করুন পোস্টপল সার্ভে করুন, আরো অনেক আগে সার্ভে করা উচিত ছিল খসড়া বেরোনোর আগে। এখন সার্ভে কিসের? অনেক মাইক্রো অবজারভার তো ছেড়ে দিতে চাইছেন, এত দূরে পোস্টিং করেছে, এত মাইক্রো অবজার্ভার দূরে পোস্টিং করেছে বলে অনেকে ছেড়ে দিতে চাইছে। মাইক্রো অবজার্ভার আপনি নিয়ে এসছেন কেন্দ্রীয় সরকারের যে অধীনস্থ অফিস আছে। আমরা তো এখনো বললাম যে আপনি ব্যাংকে করুন না হিয়ারিং, কাছাকাছি করুন, কোঅপারেটিভ ব্যাংকে করুন, আপনি যে কোনো কেন্দ্রীয় সরকারের অফিসে করুন, কাছাকাছি নিয়ে যান। এখন মাইক্রো অবজার্ভার নিয়ে এসছেন কোন উদ্দেশ্যে? নিয়ে এসছেন কেন্দ্র শাসিত যে অফিসগুলো আছে, দফতরগুলো আছে, ও সেখান থেকে আপনি কোল ইন্ডিয়া থেকে নিয়ে আসবেন, ডিবিসি তে নিয়ে আসবেন, আর অন্যান্য গুলোর থেকে বিভাগ থেকে নিয়ে আসবেন, এলআইসি থেকে নিয়ে আসবেন। উদ্দেশ্যটা কি? এই অপটিক্সটা কেন? এই রকম অপটিক্সটা কেন? সুতরাং বাংলার ক্ষেত্রে একটা অতি সক্রিয়, এবং এটা অন্য কোন রাজ্যে হচ্ছে না। এই যে 12টা রাজ্য কিংবা ইউনিয়ন টেরিটরিতে এসআইআর এর কাজ বর্তমান চলছে, কোন রাজ্যে কিন্তু এত বেশি ব্যবস্থা আপনি দেখবেন না। ওখানে এত মাইক্রো অবজার্ভার দেখবেন, এত ইআরও ইত্যাদি দেখছেন না। আসামে তো আইআর হচ্ছে, ওটা আইআরই হচ্ছে না, এসএসআর হচ্ছে। দুষ্কৃতি পাঠিয়েছেন আপনি, যাদেরকে ধোঁকা দিলেন, প্রতারিত করেছেন, নিরীহ মানুষ যারা বিগত বছরগুলো ভোট দিয়ে গেছেন, আজকে তাদেরকে বলছেন তুমি ভোটার নয়, তারা প্রতিবাদ করবেন না? তাদের আপনি শুধু ভোটার নয় না বলে দিচ্ছেন আপনি নাগরিক নয়, তাহলে পরে তার সংকট, সে সংকট থেকে সে প্রতিবাদ করছে। আপনি বলছেন তৃণমূল কংগ্রেস গুন্ডা পাঠাচ্ছে। এই যে আপনারা সবসময় এই যে বাস্তব থেকে অনেক দূর
কারা? বিজেপি। বাস্তবকে অস্বীকার করছেন, কনস্ট্যান্ট ডিনায়াল, এটা তাদের জন্য বিপদ। কিন্তু আপনি মানুষকে বিপদে ফেললেন। বিজেপির বিপদ নিয়ে আমাদের বিন্দুমাত্র চিন্তা নেই, কিন্তু মানুষকে আপনি বিপদে ফেললেন কেন? সিএ যদি ক্যাম্প করতে হয় কেন্দ্র সরকার করবে, বিজেপি ক্যাম্প করেছে কেন? বিজেপি কি অফিসিয়াল ক্যাম্প হতে পারে? সিএ ক্যাম্প করবে কেন্দ্র সরকার, তারা করলো না, এরা ক্যাম্প খুলে 800,000 টাকা নিয়ে রয়েছে। আধার কার্ড গ্রহণ করবে না, সুপ্রিম কোর্টের বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে আধার ইজ এন আইডেন্টিটি। ইলেকশন কমিশন কিন্তু আইডেন্টিটিটাই দেখে ভোটাধিকার দেবে। তাহলে এই আইডেন্টিটি দেখে আধারকে কেন রেকগনাইজ করা হচ্ছে না? আপনি তোয়াক্কাই করছেন ইলেকশন কমিশন। কে আপনাদেরকে এইভাবে এতটা আশ্বস্ত করছে কিংবা এত মনোবল দিচ্ছে যে আপনি আধারকে রেকগনাইজ করবেন না? আধার দিলেও তার সঙ্গে আরেকটা ডকুমেন্ট আসতে হবে। অন্যান্য 11টা ডকুমেন্টও কিন্তু ডকুমেন্টস অফ আইডেন্টিটি, ওইগুলো সমস্ত ডকুমেন্ট অফ আইডেন্টিটি। তাহলে আধারকে গ্রহণ করবে না। দিদি অর্জুন সিং এক জনসভা থেকে বলছেন যে এই জয় বাংলা এবার এখানে যারা বলবেন তাদের পেটানো হবে, কারণ ওটা জিহাদিদের ভাষা। দাসকে যখন হত্যা করা হয়েছিল এই স্লোগান দিয়ে হত্যা করা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি আপনি লোকসভাতে কিন্তু আপনারা কত 400 পার, ভারতবর্ষ কিন্তু আপনাকে 400 পার করেনি। কোন জায়গা দাঁড়িয়ে গেছেন এবং দাঁড়িয়ে রয়েছেন পার্টিগুলোকে নিয়ে। দুপায়ে দুটো সহযোগী পার্টি আছে, তাদের সমর্থন আছে বলে কেন্দ্রের সরকার তারা গঠন করতে পেরেছে। সংবিধানকে এখনো চ্যালেঞ্জ করছে, এখনো আপনারা সংবিধান বিরোধী করছেন। আপনারা যাকে মনে করছেন, যে অর্জুন সিং কিন্তু প্রাক্তন সাংসদ ছিলেন, সংসদীয় গণতন্ত্রতে বিশ্বাস করেন, তিনি সবসময় সবাইকে যা মনে করবেন আপনি তাকে অপমান করবেন, জিহাদি বলবেন। কেন জিহাদি বলবেন? কে দিয়েছেন ওনাকে অধিকার? কোথায়? আমরা দেখতে চাইছি জিহাদি কোথায়? জিহাদি আছে? আরে পহেলগাঁওতে ঢুকে গেল একদম নিরীহ পর্যটক ভারতীয় নাগরিক, পাকিস্তান থেকে টেররিস্ট ঢুকে তাদেরকে মেরে ফেললো, আবার ফিরে চলে গেল পাকিস্তানে। তারা ভালো তো? আর দিল্লিতে আক্রমণ করলো, ধরতে পারলেন না, ঘুসপেটিয়া ঘুষকে ব্লাস্ট করকে চলা গিয়া, ফিরে চলে গেল, ধরতে পারলো না। অপারেশন সিন্দুর তখন করলেন, দিল্লি ব্লাস্টের পরে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর নিয়ে একটা টু করলেন না। কেন? কারণ পহেলগাঁওতে যদি আপনি বলে থাকেন যে হাম সবকো খতম কর দিয়া है অপারেশন সিন্দুর করকে, কোন টেররিস্ট ক্যাম্প ওখানে নেই, সবকো উখাড় কে ফেক দিয়া, কারোর সাহস হবে না আবার আক্রমণ করতে, তাহলে দিল্লিটা হলো কেন? তাহলে আপনি যদি আবার আক্রমণ করতে লোকে, তাহলে আপনি আপনারই স্টেটমেন্টে ফেরত যেতেন, আপনি তো শেষ করে দিয়েছিলেন। তাহলে এরা কারা? র্যাডিক্যালাইজড জম্মু কাশ্মীর ডক্টরস, যাদের মগজ ধোলাই করা হয়েছিল এবং তাই তারা ব্লাস্ট করেছিল, পাকিস্তানকে দেখে আসে। কারণ আবার তো অপারেশন সিন্দুর করা যায় না, ভারতবর্ষ তো এটা বোঝে। সেইখানে অর্জুন সিং মাননীয়, আপনি প্রাক্তন সাংসদ, একসময় তৃণমূল কংগ্রেসও করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদও পেয়েছেন, একটা 5 বছর টার্মেতে এই দিক ওই দিক অনেক ডিগবাজিও করেছেন, এবং তারপরে আপনি বলবেন, আপনি যে বলবেন কথাটা বলতে হবে যেটাতে মানুষ ভরসা রাখতে পারে। আপনি জিহাদি বললে আপনার কথাটা দাম দেবে মানুষ? এবং বলছেন সনাতনীদের एक উপর और আক্রমণ प्रश्न को तो लाभ नहीं, क्यों कोई भी उनको हिंदुत्व का ठेका नहीं दिया है। তাহলে দীপু চন্দ্র দাসের সম্বন্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ কেন? কেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এই বিষয় নিয়ে চুপ কেন? এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রক কি করেছে, স্বরাষ্ট্র দপ্তর কি করেছে, এগুলো নিয়ে কেন তারা নীরব? অর্জুনবাবু বলুন, আমরা জানি না তো। বাংলাদেশে ফিরছেন এতদিন পরে, 17 বছর পরে তারেক রহমান, ভারতবর্ষে কোনো প্রভাব পড়বে? খালেদা জিয়ার ছিল, না, এই বিষয় নিয়ে আমরা আচ্ছা দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতাতে যে অবস্থা কিংবা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে করছে তার আমাদের কিছু পাল্টা প্রতিবাদ ছিল, এবং
তাই এবং নিশ্চয়ই আমাদের একটু রিয়াকশন ছিল এগুলো বলা যে কতটা ভুল ভ্রান্তি তারা এখানে বাংলায় তৈরি করছে। এবং প্রশ্নের মধ্যে অবশ্য কেন্দ্র সরকারের কে প্রশ্ন ছিল যে কেন আপনি এখানেও ভারতবর্ষে বড়দিনের উপলক্ষে আপনি মাইনরিটিসদের টার্গেট করছেন। একটা লাস্ট কোয়েশ্চেন, মিঠুন চক্রবর্তী বলছেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত বাংলাকে বাংলাদেশ হতে দেবো না। সেটা উনি প্রধানমন্ত্রীকে বলেন। একটা সদর্থক পদক্ষেপ প্রধানমন্ত্রী, একটা বক্তব্য, কেন তিনি নীরব এটা মাননীয় মিঠুন চক্রবর্তী মহাশয় একটু জিজ্ঞেস করুন, তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন যে স্যার আপনি নীরব কেন, স্যার আপনি চুপ কেন, বলতে হবে তো। লাস্ট একটা বাচ্চা যখন একটা লাস্ট দেবে এটা আমার দেখাতে হবে, দেখাবে না। ওদের এবারে ইংলিশে বেঙ্গলিটা করুন।